প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ এই টপিকসের উপর অর্থাৎ এই অধ্যায়ের উপর আলোচনা করব। খুব সহজ এবং মজার একটি অধ্যায়। খুব সহজ বলতে আসলেই সহজ, এবং মজার বলতে এটা আসলে মানুষের সহজাত প্রশ্নের মধ্যে পড়ে, তো এই বিষয়গুলো এই জন্য আমাদের কাছে মজার লাগবে আশা করি। তো প্রথমেই আছে পৃথিবী ও মহাকর্ষ। এই অধ্যায়ের প্রথমে শুরুতেই আমাদের হচ্ছে মহাকর্ষ। মহাকর্ষ কাকে বলে? দেখো, এই বস্তুটাকে আমি ছেড়ে দিলাম, পড়ে যাচ্ছে। তাহলে এই যে একটা বস্তুকে আমি ছেড়ে দিলাম, ওটা পড়ে গেল। কেন পড়লো? অর্থাৎ এটা কেন নিচের দিকে পড়লো? এটা উপরের দিকে কেন গেল না? এটা তো উপরের দিকে যেতে পারত। অবশ্য অনেকেই বলে যে ধোঁয়া তো উপরের দিকে যায়, কিন্তু এই বিষয়টা সর্বপ্রথম স্যার আইজাক নিউটন যখন গ্রামের বাড়িতে ছিলেন, উনি একদিন আপেল গাছের নিচে বসেছিলেন। ওনার কাছে একটা আপেল পড়ে গেল। তখন আপেল উনি হাতে নিয়ে চিন্তা করলেন যে আসলে এটি নিচে কেন পড়লো, উপরে কেন গেল না, বা আশেপাশে কেন গেল না, একবার সোজা নিচের দিকে পড়লো কেন? এখান থেকে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে এর পিছনে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বল অর্থাৎ আপেল একটি বস্তু, পৃথিবী আরেকটি বস্তু, এই দুইটি বস্তুর মধ্যে পরস্পর যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটার তিনি একটা নাম দেন। সেই আকর্ষণ বলের নাম হচ্ছে মহাকর্ষ। অর্থাৎ মহাবিশ্বের প্রতিটি বস্তুই একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের নামই হচ্ছে মহাকর্ষ। এখন এই যে নিউটনের কাহিনী, এই কাহিনীর পিছনে অনেক মিথ আছে। এটা অনেকে সত্য মনে করে, অনেকে বলে নিউটনের মাথায় আপেল পড়ছিল, অনেকে বলে যে নিউটন এই আপেল পড়া দেখি কেন চিন্তা করলো। আসলে উনি এই সকল বিষয় আগে থেকে ভাবছিলেন। ওনারা তো বিজ্ঞানী মানুষ, সবসময় চিন্তাশীল ছিলেন। তো আপেল পড়াটা ওনার এই চিন্তার ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করে, ফলে তিনি মহাকর্ষ সূত্র সহজে আবিষ্কার করেন। তাহলে আমাদের মহাকর্ষ কাকে বলে আমরা মনে হয় বুঝতে পারছি, যে দুইটি বস্তু অর্থাৎ পৃথিবী মহাবিশ্বের যে কোনো বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ, আর বলটাকে বলা হবে মহাকর্ষ বল। তাহলে এই মহাকর্ষ বল, আকর্ষণ একটা বিষয় আছে। মহাকর্ষ যখনই আমাদের আকর্ষণ বলের কথা বলবো, তখন আবার প্রশ্ন উঠবে যে ঠিক আছে, একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করছে, এই একটি বস্তু এই একটি বস্তু, এই বস্তু একে অপরকে আকর্ষণ করছে। যদি আকর্ষণ করে থাকে, তাহলে তারা কত বলে একে অপরকে আকর্ষণ করছে? এই বস্তুদ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ বলটা কত, সেটাও তো একজন বের করতে বলবে। যে আপনি বললেন যে আকর্ষণ করে, তাহলে বলটা আমাকে বের করে দেন, কত বলে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলের মান বের করার জন্য স্যার আইজাক নিউটন মহাকর্ষ সূত্র দান করেন। সেই মহাকর্ষ সূত্র তিনি বলেন যে দুটি বস্তু মহাবিশ্বের যে কোনো বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান হবে তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এই বস্তুর ভর যদি m1, এই বস্তুর ভর যদি m2 হয়, তাহলে আমাদের মহাকর্ষ সূত্র অনুযায়ী বলের মান হবে ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্ব যদি হয় d পরিমাণ, তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। তাহলে আমরা মহাকর্ষ সূত্র লিখি। মহাকর্ষ সূত্র অর্থাৎ নিউটনের মহাকর্ষ সূত্র। আমরা দ্বিতীয় টপিকসে চলে গেছি, নিউটনের মহাকর্ষ সূত্র ও মহাকর্ষ বল। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র কি? নিউটনের মহাকর্ষ সূত্র হচ্ছে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণায় একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আকর্ষণ বল যদি F হয়,
এ হচ্ছে সমানুপাতিক, এটি সমানুপাতিক চিহ্ন, সমানুপাতিক হচ্ছে ভরের গুণফলের সমানুপাতিক, কারণ m1 এবং m2 এর গুণফলের সমানুপাতিক। ভর m1 m2 এবং f হবে তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ব্যস্তানুপাতিক মানে ভাগ, অর্থাৎ দূরত্ব হবে তার বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ উল্টে যাবে। এটাও সমানুপাতিক, এটাও সমানুপাতিক, এই চিহ্নটি হচ্ছে সমানুপাতিক চিহ্ন। এখন এই সমানুপাতিক চিহ্নটিকে আমি উঠিয়ে দিলে, দুইটা একত্রে করে নিলে হয় m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। এটি আসলো, এটি আমাদের বইয়ে নাই, কিন্তু আমি করাচ্ছি কারণ সূত্রের ভাষা অনুযায়ী যেহেতু সমানুপাতিক বলা আছে, এই জন্য আমি সমানুপাতিক চিহ্ন ব্যবহার করছিলাম। এটি সমানুপাতিক চিহ্ন। এখন দেখো এই সমানুপাতিক অর্থ কি? সমানুপাতিক অর্থ হলো প্রায় সমান কিন্তু অল্প কিছুর জন্য সমান না, অর্থাৎ প্রায় সমান কিন্তু অল্প কিছুর জন্য সমান না। যেমন এখানে ভরের গুণফলের সমানুপাতিক মানে সমান, অর্থাৎ ভর যদি বাড়ে f বাড়বে আর ভর যদি কমে f কমবে। এখানে আছে ব্যস্তানুপাতিক মানে বিপরীত হবে, অর্থাৎ দূরত্ব যদি বাড়ে বল কমবে আর দূরত্ব যদি কমে বল বাড়বে, উল্টাটা হবে। আর দুইটা একত্র করে এইটুকু পাইলাম। এখন সমানুপাতিক একটা চিহ্ন আছে, এই সমানুপাতিক চিহ্ন মানে হচ্ছে সমান কিন্তু অল্প কিছুর জন্য সমান না। তাহলে আমরা এই সমানুপাতিক চিহ্ন বাদ দিয়ে এখানে সমান নিয়ে আসি। সমান নিয়ে আসলে আমাদের এখানে ওই যে বললাম অল্প কিছুর জন্য সমান না, যে অল্প কিছুর জন্য সমান না সেটি ধরলাম যে জি। এটি বিজ্ঞানীদের প্রমাণ করা একটি মান। এই জি এর নাম হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক এর একটি নির্দিষ্ট মান আছে, যদিও আমাদের এই বইয়ে অর্থাৎ ক্লাস 8 এর বইয়ে এই মানটি দেয়া নাই। তারপর আমরা এই মানটি মনে রাখবো। এর মান হচ্ছে 6.63 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কয়ার, নিউটন কেজি স্কয়ার পার মিটার স্কয়ার, মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তাহলে এটি হলো আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র। এখানে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিয়ে আমি সমান চিহ্ন দিলাম। কেন দিলাম? যে সমানুপাতিক মানে হচ্ছে প্রায় সমান, অল্প কিছুর জন্য সমান নয়। তাহলে আমাদের পরীক্ষালব্ধ একটি ধ্রুবক জি, যাকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক, এটিকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবকের একটা নাম আছে, বৈজ্ঞানিক নাম, একে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। এর নির্দিষ্ট একটি মান আছে যেটি আমাদের বইয়ে নেই, তবে আমরা মানটা মনে রাখবো। তাহলে আমাদের নিউটনের মহাকর্ষের সূত্রের গাণিতিক রূপ আমরা পেলাম। এটি হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। অর্থাৎ এই সূত্র থেকে কোনো কিছুর ভর যদি দেয়া থাকে, সাপোজ এই বস্তুর ভর হচ্ছে 10 কেজি, এই বস্তুর ভর হলো 20 কেজি এবং মধ্যবর্তী দূরত্ব হলো 3 মিটার। তাহলে এই দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল কত হবে তা আমরা এই সূত্রের সাহায্যে বের করতে পারবো। আমার মনে হয় মহাকর্ষ কাকে বলে, নিউটনের মহাকর্ষ সূত্র কাকে বলে, মহাকর্ষ বল কাকে বলে, এই তিনটা টপিকস আমাদের আলোচনার মধ্যে এসেছে। এখন আমরা অভিকর্ষ এবং অভিকর্ষ ত্বরণ জানব। আমরা আলোচনা সংক্ষিপ্ত করব, মোটামুটি আলোচনা করব, আশা করি ছাত্ররা বুঝতে পারবে। তাহলে এবারে আমরা অভিকর্ষ এবং অভিকর্ষ ত্বরণে যাব। দেখো, আমরা আলোচনায় বলেছিলাম যে পৃথিবী, এই মহাবিশ্বে শুধু পৃথিবী না, মহাবিশ্বের প্রতিটি বস্তু কণায় একে অপরকে আকর্ষণ করে, অর্থাৎ প্রতিটি বস্তুই একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের নাম আমরা জানলাম মহাকর্ষ। এখন যখন আমি এই যে ডাস্টার প্রথমে ফেললাম, ডাস্টার একটি বস্তু, এই বস্তুকে কে আকর্ষণ করলো? পৃথিবী আকর্ষণ করলো। তাহলে পৃথিবীর আকর্ষণে এটি পড়ে গেল। তাহলে এই যে পৃথিবীর আকর্ষণে পড়ে গেল,
তাহলে এখানেও দুটি বস্তু, একটি ডাস্টার একটি পৃথিবী। যখন এই দুটি বস্তুর আকর্ষণের মধ্যে একটি পৃথিবী হবে, তখন যে আকর্ষণ বল হবে সেই আকর্ষণ বলের নাম হবে অভিকর্ষ। তাহলে অভিকর্ষ কাকে বলে বোঝা গেল, যে দুইটি মহাবিশ্বের প্রতিটি বস্তুগুলাই একে অপরকে আকর্ষণ করে। এই বস্তুদের মধ্যে একটি যদি পৃথিবী হয় তখন সেটাকে বলা হবে অভিকর্ষ। তাহলে অভিকর্ষ বল কাকে বলে আমরা জানলাম। এবারে আমরা আরেকটি জিনিস জানবো, অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ জানার আগে আমি ছাত্রদের একটি প্রশ্ন জিজ্ঞাসা করব, যে ত্বরণ কাকে বলে। ত্বরণ কাকে বলে আমাদের এটি আগে বুঝতে হবে, ত্বরণ কাকে বলে। তোমরা হয়তো ছোট ক্লাসে পড়েছো, ক্লাস 6-এও আছে। ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, অর্থাৎ বেগ যদি বৃদ্ধি পায় সেই হারকে বলা হয় ত্বরণ। বেগ ক্রমশ বৃদ্ধি পালে, বৃদ্ধি যদি পাইতে থাকে সেই বৃদ্ধি পাওয়াটাকে বলা হবে ত্বরণ। যেমন আমরা একটা বল যদি উপরে নিক্ষেপ করি, শুট করে খেলোয়াড়রা, দেখবা বলটা খুব ধীরে ধীরে জোরে উঠে ধীরে 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 একসময় থেমে যায়, আবার ধীরে 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 নেমে যখন কাছাকাছি আসে তখন দ্রুত নামে। অর্থাৎ যত এটি মাটির দিকে আসে তত দ্রুত নামে। তাহলে বস্তুকে যখন আমরা উপর থেকে ফেলে দিচ্ছি, এটি যত ভূপৃষ্ঠের কাছাকাছি যাবে তত তার বেগ বৃদ্ধি পাবে। এই বেগ বৃদ্ধি পাওয়ার হারকেই বলা হয় ত্বরণ। তাহলে যে কোনো বেগ বৃদ্ধির হারকে বলা হবে ত্বরণ। আর অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণের সৃষ্টি হবে সেইটিকে বলা হবে অভিকর্ষ ত্বরণ। আমার মনে হয় বোঝা গেছে, অভিকর্ষের বলের প্রভাবে যে ত্বরণের সৃষ্টি হবে সেটিকে বলবো আমরা অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণ কি? অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণের সৃষ্টি হয়, অর্থাৎ কোনো নিক্ষিপ্ত বস্তু বেগ বৃদ্ধির হারকে, ভূমিতে পতিত হওয়ার বেগ বৃদ্ধির হারকেই বলা হয় ত্বরণ। সেই ত্বরণকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। এই অভিকর্ষ ত্বরণের ইংরেজি হচ্ছে গ্র্যাভিটেশন। এই জন্য আমরা অভিকর্ষ ত্বরণকে স্মল জি দ্বারা প্রকাশ করব। এই জি এরও কিন্তু নির্দিষ্ট মান আছে। এই জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এই জি, কোনো বস্তুকে যদি আমরা উপর থেকে ফেলে দেই তাহলে এই হারে তার বেগ বৃদ্ধি পাবে। তাহলে অভিকর্ষ কাকে বলে, অভিকর্ষ ত্বরণ কাকে বলে সেটা জানা গেল। অভিকর্ষ ত্বরণের আরেকটা নাম আছে মাধ্যাকর্ষণ। তোমরা হয়তো যারা ন্যাশনাল জিওগ্রাফি বা অন্যান্য সায়েন্স চ্যানেলে বিভিন্ন সায়েন্টিফিক দেখো, সেখানে হয়তো গ্র্যাভিটি কথাটা শুনো বারবার। এই গ্র্যাভিটি মানেই হচ্ছে আমাদের জি। আশা করি বোঝা গেছে। এবার আমরা এই অভিকর্ষ ত্বরণ জি এর মানটা নির্ণয় করার চেষ্টা করব। সাপোজ একটি বস্তু, অর্থাৎ আমি যে ডাস্টারটাকে ফেলেছিলাম সেই ডাস্টারের ভর হচ্ছে এম। এটা পৃথিবীর খুব কাছাকাছি আছে, কারণ এখান থেকে আমি ফেলে দিয়েছিলাম। এটা পৃথিবীর খুব কাছাকাছি। এই পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, ভর হচ্ছে এম। তাহলে এই কেন্দ্র, পৃথিবীর কেন্দ্রের সাথে আকর্ষণ হবে, তো পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তাহলে এই কেন্দ্র এবং এই বস্তুর আকর্ষণ বল কত হবে? এই বস্তুর যে আকর্ষণ বল হবে, তাহলে আকর্ষণ বলের সূত্র অনুযায়ী, নিউটনের সূত্র অনুযায়ী আমরা পাই F = G m m /r²। আমি এইটুকু দূরত্ব ধরলাম না, কারণ পৃথিবীর কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব তুলনা করলে আসলে খুব অল্প হয়, এই জন্য ওটাকে আমি ইগনোর করলাম। তাহলে আমার এই ভর হচ্ছে ডাস্টারের ভর, এই ভর হচ্ছে পৃথিবীর ভর।
তাহলে মোট আকর্ষণ বল এই দুটির মধ্যে আকর্ষণ বল হচ্ছে এইটি। এখন এই বস্তুটিকে যখন আমি পৃথিবীর দিকে ফেলে দিলাম, এই বস্তু একটি বলে যা আঘাত করলো পৃথিবীকে, এই বলটি হচ্ছে বস্তুর ওজন। তাহলে বস্তুর ওজন কত হবে, অর্থাৎ এই ডাস্টারের ওজন কত হবে? বস্তুর ওজন হলো, বস্তুর ওজনকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, এখানে আমি এফ দ্বারাই প্রকাশ করছি, mg। অর্থাৎ বস্তুর ওজন মানে হচ্ছে ভর গুণন ত্বরণ। ভর গুণন অভিকর্ষ ত্বরণ, আগে লিখি ভর গুণন অভিকর্ষ ত্বরণ। তাহলে কত হবে? mg। তাহলে এখানে এফ সমান mg, এখানে এফ সমান এটি আসলো। তাহলে দেখো, আমি যেহেতু এটা দুই সাইড সমান, তাহলে রাইট সাইডটাও সমান হবে। তাহলে আমি লিখতে পারি mg সমান ক্যাপিটাল জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার, বা উভয় পক্ষ থেকে স্মল এম বাদ দিলে হয় আর স্কয়ার। এই যে সমীকরণটি আসলো, এটি হচ্ছে, এই সমীকরণটি হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয়ের সমীকরণ। অর্থাৎ এই সমীকরণ থেকে আমরা অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে পারি। এখানে একটা বিষয় খেয়াল করো, জি মহাকর্ষীয় ধ্রুবক, যেটা কোনোদিনও চেঞ্জ হবে না, ওটা ঠিক। এমটাও কিন্তু চেঞ্জ হবে না, ওটাও ফিক্সড। পৃথিবীর ভর ফিক্সড, পৃথিবীর ব্যাসার্ধ ফিক্সড। তাহলে সবগুলোই ফিক্সড, অর্থাৎ কোনোদিনও পরিবর্তন হবে না, সবগুলোই ধ্রুবক রাশি। যেহেতু সবগুলোই ধ্রুব, তাহলে আমাদের জিও হচ্ছে ধ্রুব। এখন কোনো কারণে যদি আর এর মান পরিবর্তন হয়, আর এর মান বাড়ে, আর এর মান কমে, তাহলে কিন্তু আমার জি এর মান বাড়তে পারে, কমতে পারে। আমরা পরবর্তী টপিকসে আসবো। তাহলে জি এর মান কখন বাড়বে, কখন কমবে। দেখো, জি এর মান কখন বাড়বে, কখন কমবে। আমি একটু আগে বললাম যে আমাদের সমীকরণ হচ্ছে জি সমান জিএম ভাগ আর স্কয়ার, অর্থাৎ স্মল জি অভিকর্ষ ত্বরণ সমান মহাকর্ষীয় ধ্রুবক গুণন পৃথিবীর ভর ভাগ আর স্কয়ার। তাহলে অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তনটা দেখো, আমরা জানি পৃথিবীর গঠনটা অনেকটা এইরকম, তোমরা মানচিত্রে দেখলে পাবা অনেকটা এইরকম। অর্থাৎ এই দুই সাইড মেরু, এই মেরুর সাইডে একটু চাপা, আর এই সাইড বিষুবীয় অঞ্চল, এদিকে কিন্তু প্রসারিত। অর্থাৎ এটি যদি পৃথিবীর কেন্দ্র হয়, তাহলে কেন্দ্র থেকে মেরুর দিকে হবে ব্যাসার্ধ কম, আর এই চাপার দিকে হবে ব্যাসার্ধ বেশি। যেদিকে ব্যাসার্ধ বেশি হবে, বেশি দিয়ে ভাগ করলে কি হবে? মান কম হবে। আর যে কম দিয়ে ভাগ করলে মান বেশি হবে। ফলে মেরু অঞ্চলে জি এর মান বেশি, বিষুবীয় অঞ্চলে জি এর মান হবে কম। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? আমরা জানি পৃথিবীর সব দিকে সমান গোলাকার না, অর্থাৎ সুষম গোলক না, এটি মেরুর দিকে একটু চাপা এবং বিষুবীয় অঞ্চলের দিকে একটু ফাঁপা। তাহলে এই চাপার দিকে যেহেতু ব্যাসার্ধ কম, ফলে আমার অভিকর্ষ ত্বরণের মান হবে বেশি, এবং বিষুবীয় অঞ্চলে যেহেতু ব্যাসার্ধের মান বেশি, তাহলে বেশি দিয়ে লবকে ভাগ করলে কম মান আসে, তাহলে সেই ক্ষেত্রে জি এর মান হবে কম। তাহলে জি এর মান কেন পরিবর্তন হয়? এই কারণেই পরিবর্তন হয়। তো অভিকর্ষ ত্বরণের পরিবর্তন একটু আগেই বললাম যে আমাদের অভিকর্ষ ত্বরণ জি সমান পেলাম আমরা এই সমীকরণ জিএম ডিভাইডেড বাই আর স্কয়ার। তো এই আর এখানে যা আছে অভিকর্ষ মহাকর্ষীয় ধ্রুবক জি, এটিও ধ্রুবক, এটার মানে পরিবর্তন নাই। এম, তারও পরিবর্তন নাই। পরিবর্তন হলে হতে পারে আর পৃথিবীর ব্যাসার্ধ। যদি পৃথিবীর মানের ব্যাসার্ধের মানের পরিবর্তন হয়, তাহলে আমাদের জি এর মানের পরিবর্তন হবে সমীকরণ অনুযায়ী। তো আমরা পৃথিবীর গঠনের দিকে তাকাই। তোমরা মানচিত্রে দেখবা
পৃথিবী আসলে সুষম গোলক না, একটা বলের মতো গোলক না। এই পৃথিবীর দুই পাশে মেরুর দিকে একটু চাপা আর বিষুবীয় অঞ্চলের দিকে একটু ফাঁপা। তাহলে যেদিকে চাপা, এখানে আমি উত্তর মেরু দক্ষিণ মেরু দেখিয়েছি, এদিকে চাপা আর এদিকে চওড়া। তাহলে যেদিকে ফাঁপা, এই বিষুবীয় অঞ্চল থেকে কেউ যদি মেরুর দিকে যায় তাহলে ক্রমশ আর এর মান কমতে থাকবে। তো যত আর এর মান কমতে থাকবে, আর এর মান কমা মানে কি? একই সংখ্যাকে কম জিনিস দিয়ে ভাগ করা, সেক্ষেত্রে আমার জি এর মান বেশি হবে। তাহলে আমার মেরু অঞ্চলে জি এর মান বেশি হবে। তাহলে মেরু অঞ্চলে জি এর মান কত হবে? মেরু অঞ্চলে জি এর মান বেশি হবে এবং এটা পরীক্ষালব্ধ মান 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমাদের বইয়ে হয়তো এটা বাংলা দেওয়া আছে, মিটার সেকেন্ড মাইনাস পাওয়ার 2, অথবা এইভাবে লেখা আছে মিটার সেকেন্ডের উপর বর্গ। একই কথা, আমি ইংরেজিতে লিখেছি। তাহলে জি এর মান যত কমতে থাকছে আর এর মান যত কমতে থাকছে, জি এর মান বাড়তে থাকছে। একইভাবে যখন মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলের দিকে যাওয়া যাবে, তখন আমার জি এর মান বাড়তে থাকবে, কমতে থাকবে। তাহলে বিষুবীয় অঞ্চলে জি এর মান কত হবে? বিষুবীয় অঞ্চলে জি এর মান হবে 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো একটু মানের পার্থক্য, পয়েন্টের পর এটা 83, এটা 78। এর একেবারে যে এটা ফিক্স তাও না, গড় ধরা হয়েছে, মেরুর দিকে গড়, বিষুবীয় অঞ্চলের দিকে গড়। তাহলে আমরা দেখলাম ভূপৃষ্ঠে পৃথিবীর গঠনের উপর ভিত্তি করে জি এর মানের পরিবর্তন হয়। যেহেতু জি এর মানের পরিবর্তন হয়, সুতরাং এই জি এর সাথে আমাদের একটা সম্পর্ক আছে ওজনের, ভর ও ওজন। এখন আমরা ভর ওজনের দিকে যাব। তখন দেখা যাবে যেহেতু জি এর মানের পরিবর্তন হয়, তাহলে বস্তুর ওজনেরও পরিবর্তন হয়। এখন আমরা সেদিকে যাব। তো আমরা সেদিকে যাই। আমরা প্রথম জানব ভর ও ওজন কি। ভর ও ওজন কি? দেখো, ওজন কথাটা আমাদের দৈনন্দিন জীবনে খুব সংশ্লিষ্ট। যেটার ওজন কত 5 কেজি, ওটার ওজন কত 7 কেজি। আসলে ওজন কি? বিজ্ঞানের ভাষায় ওজন হচ্ছে পৃথিবী তোমাকে যে বলে আকর্ষণ করবে সেটাই তোমার ওজন। অর্থাৎ পৃথিবী আকর্ষণ করার যে ত্বরণ, তার মান জি। তোমার ভরের সাথে যদি জি গুণ করা হয়, তখন সেটা হবে ওজন। অর্থাৎ ওজন হলো আকর্ষণ বল। পৃথিবী তোমাকে যে বলে আকর্ষণ করবে সেটি তোমার ওজন। তাহলে এখানে থাকছে ভর। ভর কি? ভরটা আসলে বিজ্ঞানের ভাষায় ভর হচ্ছে একটা পদার্থের, বস্তুর মধ্যে নিট পদার্থের পরিমাণ কতটুকু থাকে। অর্থাৎ এই মার্কারের ভিতর আসলে কতটুকু পরিমাণ পদার্থ আছে, সেটি হচ্ছে তার ভর। যদি 10 গ্রাম থাকে তাহলে 10 গ্রাম, যদি 5 কেজি থাকে তাহলে 5 কেজি, সেটি হচ্ছে ভর। এই ভর হচ্ছে ধ্রুব রাশি, এটা কোনোদিনও কোথাও চেঞ্জ হবে না। যেখানেই নিয়ে যাও সেটা একই রকম থাকবে। 5 কেজি 5 কেজি থাকবে, 7 কেজি 7 কেজি থাকবে। তাহলে ভর কি? ভর হচ্ছে বস্তুর মধ্যে বিদ্যমান নিট পদার্থের পরিমাণ। আর ওজন কি? ওজন হচ্ছে ওই বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করবে সেটি হচ্ছে তার ওজন। ওজন সমান সমান ভর গুণন অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ অর্থাৎ ওজন ডাব্লিউ সমান সমান mg। তাহলে দেখো, আমার ভর হচ্ছে ফিক্সড, কোনো পরিবর্তন হবে না, ধ্রুব রাশি। কিন্তু ওজন হচ্ছে mg, যেহেতু mg এর mটা আমার ফিক্সড, ভর হচ্ছে m,
এম হচ্ছে ফিক্সড, বাট জি আমরা একটু আগে দেখলাম জি এর মানের পরিবর্তন হয়। যেহেতু জি এর মানের পরিবর্তন হয় সেহেতু আমার ওজনের মানের পরিবর্তন হতে পারে। যেমন মেরু অঞ্চলে জি এর মান বেশি, ওখানে আমার ওজন বেশি হবে। বিষুবীয় অঞ্চলে জি এর মান কম, ওখানে আমার ওজন কম হবে। তাহলে দেখো জি এর মানের সাথে সংশ্লিষ্ট আমার ওজন। তাহলে ভর ওজন কাকে বলে, ভর ওজনের সম্পর্ক আমরা জানলাম, এবং পৃথিবীতে জি এর মানের কারণে অভিকর্ষ ওজন কম বেশি হয় এটাও জানলাম। এবারে আমরা আরেকটু জানবো পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের মান ও বস্তুর ওজন। ওই যে আমরা একটা জিনিস জেনেছি মেরু অঞ্চল, বিষুবীয় অঞ্চল, আর একটা হচ্ছে এটা যদি পৃথিবী হয়, এটি ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠে হচ্ছে জি এর মান সবচেয়ে বেশি। এটি পৃথিবীর ব্যাসার্ধ, এই ভূপৃষ্ঠে হবে জি এর মান বেশি। এই ভূপৃষ্ঠ থেকে তুমি যত উপরে যাবা জি এর মান কমতে থাকবে, যত নিচে যাবা অর্থাৎ কেন্দ্রের দিকে যাবা জি এর মান কমতে থাকবে। এবার আমরা পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মান বিভিন্ন হয়, এটা একটু আগে আমাদের কিঞ্চিত আলোচনা হয়েছে, এবারে আরেকটু আলোচনা করি। দেখো পৃথিবীর যেহেতু জি এর মান নির্ভর করে জি এম এবং আর স্কোয়ারের উপর, জি ধ্রুবক, এম ধ্রুবক, আর পরিবর্তনশীল, মেরু অঞ্চলে কম, বিষুবীয় অঞ্চলে বেশি, সেদিক থেকে জি এর মানের পরিবর্তন হয়। যদি জি এর মানের পরিবর্তন হয় তাহলে বস্তুর ওজন ডাব্লিউ সমান সমান m0 পরিবর্তন হবে। এটুকু আমরা আলোচনা করেছিলাম। এবারে দেখো জি এর মান কোথায় সবচেয়ে বেশি। আমরা যদি পৃথিবীর উপর দাঁড়িয়ে থাকি, জি এর মান পৃথিবীর ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি, অর্থাৎ এখানে জি এর মান সবচেয়ে বেশি। এখান থেকে তুমি যদি উপরের দিকে যাও, উপরের দিকে যত যাবা সেক্ষেত্রেও কিন্তু জি এর মান কমতে থাকবে, এবং নিচের দিকে গেলেও জি এর মান কমতে থাকবে। কেন কমতে থাকবে সেটা একটু দেখি আমরা। দেখো সাপোজ আমি ভূপৃষ্ঠ থেকে আকাশের দিকে এইচ পরিমাণ দূরত্ব গেলাম, এইখানে গেলাম, তাহলে আমার সেক্ষেত্রে পৃথিবীর কেন্দ্রের সাথে আমার দূরত্ব কত হবে, জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। আজানের জন্য একটু থেমেছিলাম। দেখো আমার এখানে আমি থাকলাম, এটি হচ্ছে ভূপৃষ্ঠ, তাহলে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় থাকলে আমার কেন্দ্রের সাথে টোটাল দূরত্ব হবে আর প্লাস এইচ। তাহলে এখানে টোটাল দূরত্ব হচ্ছে আমার আর প্লাস এইচ। সেক্ষেত্রে আমার জি এর মানের সমীকরণ হবে জি ইকুয়াল টু জি এম ভাগ আর প্লাস এইচ স্কয়ার। দেখো যেহেতু আমার হর বেড়ে গেল, তাহলে হরের মান বেড়ে যাওয়া মানেই হলো আমার বড় দিয়ে ছোটকে ভাগ করলে আরো মান ছোট হবে, ফলে আমার জি এর মান কমতে থাকবে। অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে আমি যত ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাব তত আমার জি এর মান কমতে থাকবে। আবার এবারে যদি আমি পৃথিবীর থেকে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে যাই, অর্থাৎ এই ভূপৃষ্ঠ থেকে আমি এইচ পরিমাণ নিচে গেলাম, তাহলে আমি থাকলাম মাটির ভিতরে এতটুকু। এতটুকু থাকলে আমার কেন্দ্রের সাথে দূরত্ব কত হলো, আর মাইনাস এইচ, টোটাল আর থেকে এইচ বাদ। তখন আমার জি এর সমীকরণ কি হবে, জি এম ভাগ আর মাইনাস এইচ। এখন সমীকরণ দেখে বলতেই পারো যে স্যার এখানে তো কমছে, আগেরটা বাড়ছিল এই জন্য না হয় জি এর মান কমছে, কিন্তু এখানে তো কমছে তাহলে তো জি এর মান বাড়বে। কিন্তু আসলে এক্ষেত্রেও জি এর মান কমবে। কারণটা হলো যখন আমি এই জায়গায় থাকবো তখন আমার আর হিসাব হবে এইটুকু থেকে, অর্থাৎ তখন আমার পুরো পৃথিবীর ভর হিসাব হবে না। পুরো পৃথিবী এই এম তো হচ্ছে পুরো পৃথিবীর ভর, এম হলো পুরো পৃথিবীর ভর। যখন আমি এখানে থাকছি পুরো পৃথিবীর ভর হিসাব হচ্ছে, কিন্তু যখন আমি এই জায়গায় থাকবো তখন একে কেন্দ্র করে, আমাকে কেন্দ্র করে যেইটুকু ব্যাসার্ধের পৃথিবী হবে সেইটুকুর ভর ওখানে কাউন্ট হবে। ফলে ভর যেহেতু কমে যাচ্ছে, আপেক্ষিক ভর যেহেতু কমে যাচ্ছে, ফলে আমার উপরে কমে যাচ্ছে, ফলে এদিকে যতই কম থাকুক আমার জি এর মান কম আসবে।
এইভাবে আমি যদি মাটির নিচে নামতে 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 পৃথিবীর একবারে কেন্দ্রে চলে যাই, সেক্ষেত্রে আমার জি এর মান হয়ে যাবে 0, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0। আশা করি পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে উপরে, ভূপৃষ্ঠে এবং নিচে গেলে জি এর মান কেমন হবে বোঝা গেছে। জি এর মান সবচেয়ে বেশি ভূপৃষ্ঠে, মনে রাখবা। উপরে কেন কমবে, নিচে কেন কমবে বললাম। তাহলে আমরা জানলাম ওজন সমান ভর গুণন ত্বরণ। এখানে ভর নির্দিষ্ট কিন্তু জি পরিবর্তনশীল, ফলে ওজনও পরিবর্তনশীল। তাহলে পৃথিবীর যে সকল স্থানে জি এর মান পরিবর্তন হয়, সেখানে ওজনেরও পরিবর্তন হয়। এখন আমরা যদি এই বস্তুটিকে আকাশের ওই রূপালী চাঁদের দিকে নিয়ে যাই, অর্থাৎ চাঁদে নিয়ে যাই, তখন বস্তুর ওজন কেমন হবে? তখন বস্তুর ওজন হবে 6/1, অর্থাৎ পৃথিবীতে ওই বস্তুর যে ওজন হবে, চাঁদে তার 6/1 হবে। তাহলে আমরা হিসেব করলেই চাঁদে যে কোনো বস্তুর ওজন বের করতে পারবো পৃথিবীর তুলনায়। এবারে আমরা আরেকটি বলছিলাম যে এই অধ্যায়টি একটু মজার অধ্যায়, কারণ এখানে বাস্তব অনেক কিছু মিল আছে, তোমরা হয়তো কিছুটা খুঁজে পাবা। এখন আমরা শেষ টপিকসে যাব, লিফটে। অনেকে তোমরা লিফট ব্যবহার করো। লিফট ও মহাশূন্যে ওজনের তারতম্য, ওজনের তারতম্য বা ওজনহীনতা, এই টপিকসের উপর আলোচনা করব। দেখো, আমরা জেনেছি যে জি এর মান বিভিন্ন স্থানে বিভিন্ন, যেহেতু বিভিন্ন স্থানে বিভিন্ন, তাহলে আমাদের ওজনও বিভিন্ন স্থানে বিভিন্ন হবে। এখন অনেক ক্ষেত্রে কিছু আপেক্ষিক গতির কারণে আমাদের জি এর মান কম বেশি হতে পারে। যেমন ধরো, আমি লিফটে আছি, লিফটে আমার জি এর মান কম বেশি হতে পারে। মহাশূন্যে নভোচারীরা অনেক সময় ওজনহীন অনুভব করেন। এগুলোর কারণ আছে। কারণটা হলো, আমি যখন, আমাদের এই কারণ বুঝতে গেলে আগে একটি জিনিস জানতে হবে, ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বল। ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বল কি? ক্রিয়া বল বলতে আমি দেয়ালকে ধাক্কা দিলাম, এটি ক্রিয়া বল। উল্টো ভাবে দেয়ালও আমাকে ধাক্কা দিল, ওটি প্রতিক্রিয়া বল। তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল। আমি মাটির উপর দাঁড়াই আছি, আমার ওজন মাটিতে কাজ করছে, ফলে মাটিও কিন্তু বিপরীত প্রতিক্রিয়া দিচ্ছে। যদি না দেয় তাহলে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া, এই ক্রিয়া প্রতিক্রিয়া বল। আমি যখন মাটির উপর দাঁড়িয়ে আছি, আমার ওজন হচ্ছে W=mg, অর্থাৎ ভর গুণন অভিকর্ষ ত্বরণ। এই ওজনের সমপরিমাণ বল আমি পৃথিবীর ভূপৃষ্ঠে দিচ্ছি, ফলে পৃথিবীর ভূপৃষ্ঠ কিন্তু আমাকে তার বিপরীত প্রতিক্রিয়া দিচ্ছে। আমি দিচ্ছি mg পরিমাণ বল, পৃথিবীর ভূপৃষ্ঠ অর্থাৎ মাটিও দিচ্ছে এই সম পরিমাণের বল, ফলে ক্রিয়া প্রতিক্রিয়া আমি স্থির হয়ে আছি। কোনো কারণে যদি পৃথিবী এই বলটা প্রয়োগ না করে, অর্থাৎ আমার এই বল কোনো প্রতিক্রিয়া বলের সম্মুখীন না হয়, তাহলে আমি একবারে ভূগর্ভে পতিত হব। যখন আমি ভূগর্ভে পতিত হব, তখন আমি কিন্তু কোনো ওজন অনুভব করব না। মানে এই পৃথিবীর ভূপৃষ্ঠ আমাকে বাধা দিচ্ছে বলে কিন্তু আমি আমার ওজন অনুভব করছি। ঠিক একইভাবে আমরা যখন লিফটে উঠি, তখন লিফট স্থির থাকে। যখন আমার লিফটে ওঠার সাথে লিফট স্থির হওয়া মানে লিফটে আমার ভূমির সমান্তরাল, সেক্ষেত্রে আমি বল প্রয়োগ করছি, ওজন প্রয়োগ করছি, ফলে লিফটও আমার বিপরীত ওজন প্রয়োগ করছে, সেখানে কিন্তু আমি ওজন অনুভব করব। কিন্তু যখন লিফটটি স্টার্ট হলো, অর্থাৎ লিফটটি উপরের দিকে যাচ্ছে, তো লিফট উপরের দিকে গেলে একটা নির্দিষ্ট বেগে যেতে হবে। তো যখন স্থির অবস্থান থেকে লিফট যাত্রা শুরু করবে, তখন কিন্তু তার একটা ত্বরণ আছে। আমি ধরলাম সেই ত্বরণের মান হচ্ছে জি। তাহলে এখানে একটি ত্বরণ থাকলো জি,
আর আমাকে আবার পৃথিবী আকর্ষণ করছে জি বলে, আমাকে সহ লিফটকেও পৃথিবী আকর্ষণ করছে জি জি বলে, মানে অভিকর্ষ ত্বরণে। তাহলে এখানে আমার লিফট শুরু যাত্রা শুরু করলো জি ত্বরণে। এই ত্বরণ এই ত্বরণ, এই দুই ত্বরণে যখন প্রযুক্ত হবে, এই দুই ত্বরণ হবে কি, এই দুই ত্বরণ একত্রিত হয়ে আমার ওজন বাড়িয়ে দেবে। অর্থাৎ আমার টোটাল ওজন হবে এইরকম। ফলে যখন লিফট চালু হলো, অর্থাৎ লিফট যখন ত্বরণ লাভ করলো, তখন কিন্তু আমি বেশি ওজন অনুভব করব। আবার কিছুক্ষণ লিফট চালু হওয়ার পর যখন সমবেগে চলতে থাকবে, তখন এতে কোনো ত্বরণ থাকবে না, তখন কিন্তু আমি শুধু আমার ওজনটি অনুভব করব, অর্থাৎ এমজি অনুভব করব। এইভাবে আমি উপরে উঠতেই থাকবো সমবেগে। আবার লিফট যখন উপর থেকে নিচের দিকে নামবে, তখন প্রথমে শুরুতেই কিন্তু লিফট একটা ত্বরণে নামবে। যদি লিফট নিচে জি ত্বরণে নামে, জি ত্বরণে, তখন এই জি ত্বরণ আর এই জি ত্বরণের সাথে বিয়োগ হবে। বিয়োগ হওয়ার ফলে আমার টোটাল ওজন কম মনে হবে। অর্থাৎ লিফট যখন নিচের দিকে গতি লাভ করে নিচের দিকে পড়তে শুরু করবে, ঠিক সেই মুহূর্তে আমি কিছুটা ওজনহীন অনুভব করব। কিন্তু যখন আবার চালু হয়ে যাবে, তখন অতটা করবো না, কিন্তু যেহেতু লিফট মুক্তভাবে নামতেই থাকবে, ফলে আমি ওজনহীন অনুভব করব। তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমার অভিকর্ষ ত্বরণ জি, এই জি এর মানের সমান বা এই জি এর মানের চেয়ে বেশি যদি হয় লিফটের জি বা হচ্ছে ত্বরণ, সেক্ষেত্রে আমার মাথা একবারে লিফটের সঙ্গে ধাক্কা খাবে এবং আমি লিফটের ভেসে বেড়াবো, লিফটের ছাদের মধ্যে ভেসে বেড়াবো। সেখানেই হচ্ছে বিজ্ঞানের মজাটা, অর্থাৎ আমরা সেখানে পুরো ওজনহীন অনুভব করব। তাহলে লিফটে কেন আমরা ওজনহীন অনুভব করি, আশা করি বোঝা গেছে। এবারে আমরা যাই মহাশূন্যে। আমরা জানি মহাশূন্যে নভোচারীরা ওজনহীন অনুভব করে। ঠিক আমরা লিফটে যে কারণে ওজনহীন অনুভব করি, তারাও কিন্তু ওজনহীন অনুভব করে একই কারণে। কারণ যখন পৃথিবীর চারপাশ দিয়ে, অর্থাৎ খুব নির্দিষ্ট কক্ষপথে আমাদের নভোযানগুলো ঘোরে, চাঁদ কিংবা পৃথিবীকে কেন্দ্র করে, ওই নভোযানের সাপেক্ষে, নভোযানের যে ত্বরণ হয় তার সাপেক্ষে, নভোযানের দেয়ালের সাপেক্ষে নভোচারীর যে ওজন, সেই ওজনটা ক্রিয়া প্রতিক্রিয়া বলে নিষ্ক্রিয় হয়ে যায়। ফলে নভোচারী নিজেকে ওজনহীন অনুভব করে, ওজনহীন অনুভব করে। এখানে একটা জিনিস বলে রাখি, ওজনহীনতা আর ওজনহীন অনুভব করা, এই দুইটি কিন্তু আলাদা জিনিস। ওজনহীনতা মানে কি, কোনো ওজনই থাকবে না, অর্থাৎ একবারে সেখানে কোনো অভিকর্ষ বলই থাকবে না, অভিকর্ষ আকর্ষণ বলে থাকবে না, অভিকর্ষ ত্বরণ থাকবে না। আর ওজনহীন অনুভব করা মানে হচ্ছে আমি আপাতত ওজনহীন অনুভব করলাম, যেমন আমি লিফটে দাঁড়িয়ে ওজনহীন অনুভব করলাম, আর পৃথিবীর কেন্দ্রে গেলে আমি ওজনহীন হয়ে যাব। তাহলে অনুভব করা, ওজনহীনতা আর ওজনহীন অনুভব করা, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। আশা করি আমি সংক্ষিপ্তভাবে পুরো অধ্যায়টি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, ছাত্ররা বুঝতে পারবে। কোথাও সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবা। আমি যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকো, সময় কাজে লাগাও। ধন্যবাদ।